আমার প্রিয় ছাত্রছাত্রীরা, আশা করি সকলে ভালো আছো। আজকে তোমাদের এই অনলাইনের প্রথম ক্লাস। আজকের আমি তোমাদের সেকেন্ড ইউনিটের কার্যক্ষমতা শক্তি অংশের কিছুটা অংশ পড়াবো। একটু মন দিয়ে শুনবে। যদি কিছু অসুবিধা থাকে সামনাসামনি তো জিজ্ঞেস করতে পারবে না। তোমাদের সকলের কাছে আমাদের মাস্টারমশাইদের ফোন নাম্বার দেওয়া আছে, সেখানে আমার ফোন নাম্বারটা পেয়ে যাবে। আমার সঙ্গে ফোনে তোমার কথা বলতে পারবে। আমি খুব আস্তে আস্তেই বলছি, একটু মন দিয়ে শুনবে, তা সব কিছুই বুঝতে পারবে। তা কার্যক্ষমতা শক্তি, এখানে প্রথমে আমরা বলবো কি না, কার্য। কার্য কাকে বলে বা কার্য বলতে কি বুঝি? আমরা খুব পাতি বাংলা যদি বলা হয়, কাজ কাজ করাটাকে আমরা বিজ্ঞানের ভাষায় বলি কি না, কার্য করছি। কাজ কখন করব? আমাদের বিজ্ঞানের ভাষায় কাজ করা তখনই হবে যখন কোনো বস্তুর উপর আমরা বল প্রয়োগ করব। বল প্রয়োগ করার ফলে যদি সেই বলের প্রয়োগ বিন্দু স্মরণ ঘটে। প্রয়োগ বিন্দুটা কি? মনে করি এই একটা বস্তু আছে, এই বস্তুর উপর আমি এই জায়গাতে বলটা প্রয়োগ করলাম। তাহলে যে বস্তুর উপর যে জায়গাতে বলটা প্রয়োগ করছি সেইটা হচ্ছে বলের প্রয়োগ বিন্দু। অর্থাৎ এখানে বলটা প্রয়োগ করছি প্রয়োগ বিন্দু। এই বল প্রয়োগ করার ফলে যদি এই প্রয়োগ বিন্দু স্মরণ ঘটে, অর্থাৎ এই যে বস্তুর উপর বল প্রয়োগ করলাম, বস্তুটা যদি এক জায়গা থেকে আর এক জায়গায় সরে যায় তাহলে কিন্তু প্রয়োগ বিন্দু স্মরণ ঘটবে। তা যদি এই বলের প্রয়োগ বিন্দু স্মরণ ঘটে তখন আমরা বলবো কি যে বলটা প্রয়োগ করেছিলাম সেই বলটা কাজ করেছে। অর্থাৎ কার্য করার ফলে বলের প্রয়োগ বিন্দুর স্মরণ ঘটবে। বোঝা গেল? আমরা এই যে বললাম যে যদি বস্তুর উপর বল প্রয়োগ করার ফলে বলের প্রয়োগ বিন্দু স্মরণ ঘটে তাহলে সেই প্রযুক্ত বল কাজ করেছে। এবার প্রশ্ন আসছে কতটা কাজ করবে, অর্থাৎ কাজটাকে মাপবো কিভাবে? ধরে নাও এখানে যে বলটা প্রয়োগ করছে সেই বলটা মানে হচ্ছে এফ। অর্থাৎ এফ মানের বল প্রযুক্ত হলো, তার ফলে এই যে প্রয়োগ বিন্দু ছিল এই প্রয়োগ বিন্দুটা কত স্মরণ ঘটলো না, ধরলাম এস পরিমাণ সরে গেল। অর্থাৎ এইখান থেকে বস্তুটা মনে করো এই জায়গাতে সরে গেল, এইটা প্রয়োগ বিন্দু ছিল, এই দূরত্বটা হচ্ছে গিয়ে এস। অর্থাৎ বস্তুর উপর আমি এফ মানের বল প্রয়োগ করলাম, তার ফলে বলের প্রয়োগ বিন্দু স্মরণ ঘটলো এস। তাহলে কতটা কাজ করেছে? সে কাজটাকে আমরা লিখব কি ডাব্লিউ সমান এফ গণিত এস। অর্থাৎ ভাষাতে কি বলবো? ডাব্লিউ মিনস ওয়ার্ক অর্থাৎ কাজ, এফ মিনস ফোর্স দ্যাট ইজ বল, ইন্টু এস মানে আমরা বলছি ডিসপ্লেসমেন্ট। এফ ইন্টু ডি বলা যায়, এখানে এস বলা যায় সরণতা কথায়। অর্থাৎ ডাব্লিউ সমান হচ্ছে এফ ইন্টু এস। অর্থাৎ আমি ভাষা দিয়ে লিখি কার্য সমান বল গণিত সরণ। অর্থাৎ কতটা মানে বল প্রয়োগ করেছিলাম তার ফলে সেই বলের প্রয়োগ বিন্দুর কতটা পরিমাণ স্মরণ ঘটলো, এই দুটো গুণফলের মাধ্যমে কার্যকে প্রকাশ করা হয়ে থাকে। এবার আসছি কার্য একটা রাশি, অর্থাৎ কার্যকে পরিমাপ করতে পারছি। আমরা আগেই বলেছিলাম যাদেরকে পরিমাপ করতে পারি তাদেরকে এক কথায় রাশি বলা হয়। তা কার্যকে যদি পরিমাপ করতে পারছি তা কার্য হচ্ছে রাশি। এবার প্রশ্ন আসছে কার্যটা কি রাশি? আমরা দুটো রাশির নাম শুনেছি, স্কেলার রাশি এবং ভেক্টর রাশি। এখানে দেখো কার্যের শুধুমাত্র মান আছে, কোন দিকে বল প্রয়োগ করেছিলাম কোন দিকে স্মরণ করছে কিন্তু পরিমাপের ক্ষেত্রে আসছে না, শুধুমাত্র মান আছে। সেটা কার্য হচ্ছে কি একটা স্কেলার রাশি। তাহলে কার্য কি রাশি? কার্য শুধু মান আছে, কোনো অভিমুখ নেই, তাই কার্য হচ্ছে একটা স্কেলার রাশি। তা কার্য কি, তাকে কি দিয়ে পরিমাপ করা হয়, কি রাশি বলা হলো। এবার নেক্সট যেটা আসছি কার্যের মাত্রা কি হবে। আমি বলেছিলাম যে প্রত্যেকটা চ্যাপ্টার পড়ানোর সময় যখন বলবো তখন রাশির মাত্রাগুলো নির্ণয় করব। তা কার্য আমি লিখছি এখানটায় কার্য, কার্যের মাত্রা সমান আমি কি বললাম বল মানে স্মরণ, তাহলে বলের মাত্রা ইন্টু স্মরণের মাত্রা।
তো কার্য মানে বল গণিত সরণ, ভাষায় লিখি কার্য যে বল গণিত সরণ। তা কার্যের মাত্রা মানে কি বলের মাত্রা গণিত সরণের মাত্রা। তাহলে বলের মাত্রা কি হবে বলো, m l t টু দি পাওয়ার -2, এটা হলো বলের মাত্রা, আমরা আগে শিখেছি। গণিত সরণের মাত্রা কি হচ্ছে না l, অর্থাৎ বলের মাত্রা m l t টু দি -2 এবং সরণের মাত্রা হচ্ছে l। তা কার্যের মাত্রা কি পেলাম দেখো, একটা l ছিল আর একটা l গুণ হয়েছে, তাহলে কি হবে l স্কয়ার t টু দি পাওয়ার -2, অর্থাৎ কার্যের মাত্রা হচ্ছে গিয়ে m l স্কয়ার t টু দি পাওয়ার -2। তাহলে কার্য স্কেলার রাশি হলো, কার্যের মাত্রা পেলাম। এবার যেটা দেখতে হবে কার্যর এককগুলো কি কি। তাহলে আমরা মুছে দিই সবটাই, পরিষ্কার করে দিই। কার্যের একক, অর্থাৎ আমি লিখছি এখানটায় কার্যের একক। দেখো কার্যকে কিভাবে পরিমাপ করলাম, বল গণিত সরণ। আমরা আগে শিখেছি বলের দুই ধরনের একক হয়, একটা আমি লিখছি পরম একক, বলের দুই ধরনের একক, একটা পরম একক আর 2 নম্বর হচ্ছে গিয়ে অভিকর্ষীয় একক। পরম একক আর অভিকর্ষীয় একক। তো বলের যেহেতু দুই ধরনের একক আছে, একটা পরম একক একটা অভিকর্ষীয় একক, কার্যেরও সেরকম দুটো মাত্রা একক থাকবে, একটা হচ্ছে পরম একক আর একটা হচ্ছে গিয়ে অভিকর্ষী একক। পরম একক ইন্টু অভিকর্ষী একক। তা কার্যের পরম একক প্রথম বলি। পরম একক কি করে পরিমাপ করেছি, আমি বলেছিলাম কার্য, ওটাই লিখবো এখানটায়, এখানে লিখি যে কার্য সমান বল গণিত সরণ, এটা প্রথমে বের করেছিলাম। তা কার্যের পরম একক, আমি কার্যের পরম একক সিজেস পদ্ধতি বলি। কার্যের পরম একক হচ্ছে সিজেস পদ্ধতিতে আর। কার্যের পরম একক সিজেস পদ্ধতিতে হচ্ছে আর। তাহলে 1 আর যদি বলি, তাহলে 1 আর সমান কি বলবো, কার্য হচ্ছে 1 আর বল, তো বলের পরম একক কি সিজেস পদ্ধতিতে আর এখানে ডাইন গণিত সেন্টিমিটার। অর্থাৎ যদি 1 আর হয় তাহলে 1 ডাইন বল প্রযুক্ত হলো, যদি 1 সেন্টিমিটার সরণ ঘটে তাহলে কৃতকার্য মান হবে 1 আর। অর্থাৎ কোনো বস্তুর উপর যদি 1 ডাইন বল প্রযুক্ত হয় এবং তার ফলে যদি বলের প্রয়োগ বিন্দু সরণ বলের অভিমুখে 1 সেন্টিমিটার হয়, তাহলে সেই বলটার কতটা কাজ করেছে না 1 আর পরিমাণ কাজ করেছে। অর্থাৎ আমি বলছি 1 আর হচ্ছে 1 ডাইন গণিত 1 সেন্টিমিটার। অর্থাৎ কোনো বস্তুর উপর 1 ডাইন বল প্রযুক্ত হওয়ার ফলে যদি বলের প্রয়োগ বিন্দু সরণ 1 সেন্টিমিটার ঘটে, তাহলে বলবো সেই বল 1 আর কাজ করেছে। বোঝা গেছে? নেক্সট এবার এসআই পদ্ধতি, আমি এসআই পদ্ধতি বলছি, সেটা কি হবে জুল। এসআই পদ্ধতি কাজের একক হচ্ছে জুল, ঠিক একই ভাবে হবে। তাহলে জুল মানে কি, এসআই পদ্ধতি বলের একক, বলের পরম একক এসআই পদ্ধতি কি না আমরা শিখেছি নিউটন গণিত এসআই সরণ একক কি হবে মিটার। তাহলে এসআই পদ্ধতিতে বলের পরম একক হলো নিউটন এবং সরণ একক হলো মিটার। তাহলে 1 জুল বলতে কি বুঝবো না 1 জুল মানে 1 নিউটন গণিত 1 মিটার। অর্থাৎ কোনো বস্তুর উপর 1 নিউটন বল প্রযুক্ত হলো এবং তার ফলে বলের প্রয়োগ বিন্দু সরণ যদি সেই বলের অভিমুখে 1 মিটার ঘটে থাকে, তাহলে বলবো সেই বল 1 জুল কাজ করেছে। আবার বলছি যে কোনো বস্তুর উপর 1 নিউটন বল প্রযুক্ত হওয়ার ফলে যদি বলের প্রয়োগ বিন্দু সরণ প্রযুক্ত বলের অভিমুখে 1 মিটার ঘটে থাকে, তাহলে বলবো সেই বল 1 জুল কাজ করেছে। তাহলে এটা গেল সিজিএস পদ্ধতির পরম একক হলো আর, এসআই পদ্ধতির পরম একক হচ্ছে জুল। ওকে, এবার আসছি যে এই জুলের সঙ্গে আর্গের সম্পর্ক কি। জুলের সঙ্গে আর্গের সম্পর্কটা কি হবে, দেখো আমি কি লিখেছি 1 জুল সমান 1 নিউটন গণিত 1 মিটার। বেশ, এবার লেখো 1 নিউটন সমান কত ডাইন, আমরা লিখেছি 1 নিউটন সমান 10 টু দি পাওয়ার 5 ডাইন
গণিত 1 মিটার মানে কত সেন্টিমিটার, না 100 সেন্টিমিটার, সংক্ষেপে লিখছি 10 স্কয়ার সেন্টিমিটার। তাহলে 1 নিউটন হচ্ছে 10 টু দি 5 ডাইন, গণিত 1 মিটার সমান হচ্ছে 10 স্কয়ার সেন্টিমিটার। তাহলে যদি একত্রিত করা হয় সূচকের নিয়ম অনুযায়ী কি পাবো, না 10 টু দি পাওয়ার 7 ডাইন গণিত সেন্টিমিটার। তাহলে 1 জুল সমান কত, না 10 টু দি 7 ডাইন ইনটু সেন্টিমিটার। এই দেখো ডাইন ইনটু সেন্টিমিটার, তাকে কি বলেছিলাম আগে, ডাইন সেন্টিমিটার মানে আর্ক। আমি লিখতে পারবো কি 10 টু দি পাওয়ার 7 আর্ক। তাহলে 1 জুল মানে কত পেলাম, না 1 জুল সমান হচ্ছে 10 টু দি পাওয়ার 7 আর্ক। দেখো বুঝতে হবে, আবার বলে দিচ্ছি আমি, 1 জুল মানে কি লিখছি 1 নিউটন গণিত 1 মিটার, 1 নিউটন মানে কত ডাইন, না 10 টু দি পাওয়ার 5 ডাইন, গণিত 1 মিটার মানে কত 10 স্কয়ার সেন্টিমিটার। এই দুটো সূচকের নিয়ম একত্রিত করো, 10 টু দি পাওয়ার 5 প্লাস 2 মিন্স 7, অর্থাৎ 10 টু দি পাওয়ার 7 ডাইন ইনটু সেন্টিমিটার, তাকে এক কথায় বলা হয় আর্ক, অর্থাৎ 10 টু দি পাওয়ার 7 আর্ক। তো আমরা পেলাম কি, সিজিএস পদ্ধতিতে বলে কাজের পরম একক এবং এসআই পদ্ধতিতে কাজের পরম একক তাদের পারস্পরিক সম্পর্ক। অর্থাৎ আমি লিখতে পারি যে 1 জুল সমান 10 টু দি পাওয়ার 7 আর্ক। তো সিজিএস পদ্ধতিতে আর্ক হলো কাজের পরম একক, এসআই পদ্ধতিতে জুল হলো কাজের পরম একক, তাদের পারস্পরিক সম্পর্ক। এবার যাচ্ছি যে অভিকর্ষ একক কি হবে। অভিকর্ষ একক এখানে তাই বলের অভিকর্ষ একক থেকে আসবে। বলের অভিকর্ষ একক কি, না আমরা দেখেছি 1 গ্রাম ভরের বস্তুকে পৃথিবী যে বলে নিচের কেন্দ্রের দিকে টানে সেটা হচ্ছে বলের অভিকর্ষ একক। তাকে কি বলা হয়, না 1 গ্রাম ভার বল বলা হয়। 1 গ্রাম ভরের বস্তুকে পৃথিবী যে বলে নিজের কেন্দ্রের দিকে টানে তাকে বলা হয় 1 গ্রাম ভার বল, এবং এটা বলের অভিকর্ষ একক। সেই বলের অভিকর্ষ একক থেকে আমরা পাবো কি কাজের অভিকর্ষ একক। সেটা লিখবো কি, না সিজিএস পদ্ধতিতে কাজের অভিকর্ষ হচ্ছে 1 গ্রাম ইনটু সেন্টিমিটার। তাহলে কি বলবো, না 1 গ্রাম ভরের বস্তুকে অভিকর্ষ বলের বিরুদ্ধে 1 সেন্টিমিটার উপরে তুলব। কারণ কি, কারণ সমস্ত বস্তুকে পৃথিবী নিজের দিকে টানছে, অর্থাৎ কেন্দ্রের দিকে টানছে, অর্থাৎ সোজা কথা নিচের দিকে টানছে। আমি সেই বলের বিরুদ্ধে আমি সরণ ঘটাবো। কত সরণ ঘটাবো, না 1 সেন্টিমিটার সরণ ঘটাবো। তাহলে আমার কাজ করতে হবে, যতটা কাজ করতে হবে সেই কাজ হচ্ছে 1 গ্রাম সেমি কাজ। এইটা হচ্ছে সিজিএস পদ্ধতিতে কাজের অভিকর্ষ একক। আবার বলছি যে 1 গ্রাম ভরের বস্তুকে পৃথিবীর অভিকর্ষ বলের বিরুদ্ধে 1 সেন্টিমিটার উপরে তুলতে হলে যতটা কাজ করতে হয় তাকেই সিজিএস পদ্ধতিতে কাজের অভিকর্ষ একক বলা হয়। আবার বলছি শোনো, যে 1 গ্রাম ভরের বস্তুকে অভিকর্ষ বলের বিরুদ্ধে 1 সেন্টিমিটার উপরে তুলতে হলে যতটা কাজ করতে হয় সেটাকে বলা হচ্ছে সিজিএস পদ্ধতিতে কাজের অভিকর্ষ একক 1 গ্রাম সেমি। ঠিক একইভাবে এসআই পদ্ধতি কি লিখবো, 1 কিলোগ্রাম ইনটু মিটার। এটা কিভাবে বলবো, না 1 কিলোগ্রাম ভরের বস্তুকে অভিকর্ষ বলের বিরুদ্ধে 1 মিটার উপরে তুলতে হলে যতটা কাজ করতে হয় সেটা হচ্ছে 1 কিলোগ্রাম মিটার পরিমাণ কাজ, এবং এটা হচ্ছে এসআই পদ্ধতিতে কাজের অভিকর্ষ একক। একই রকম, দুটো সঙ্গে একই রকম। ওখানে 1 গ্রাম ভর বস্তু, এখানে 1 কিলোগ্রাম ভরের বস্তু। ওখানে 1 সেন্টিমিটার উপরে তুলবো, এখানে 1 মিটার উপরে তুলবো, বাকি কথাগুলো এক। যদি এইটাকে ঠিকমতো মুখস্থ করো, জাস্ট ডাটাগুলো পাল্টে দিলে এই সংখ্যাটা চলে আসে দেখবে। তবে আগে বলি শুনো, যে 1 কিলোগ্রাম ভরের বস্তুকে পৃথিবীর অভিকর্ষ বলের বিরুদ্ধে 1 মিটার উপরে তুলবো, যতটা কাজ করতে হবে সেটা হচ্ছে 1 কিলোগ্রাম মিটার পরিমাণ কাজ। এটা হচ্ছে এসআই পদ্ধতিতে কাজের অভিকর্ষ একক। ঠিক আছে, বেশ। নেক্সট যেটা যাচ্ছি, যে কাজের একক হলো, এবার আছে যে কাজের ভার। আমি প্রথমে বললাম বল প্রয়োগ করেছি, বল প্রয়োগের ফলে যদি বলের প্রয়োগ বিন্দু সরণ ঘটে তাহলে প্রযুক্ত বল কাজ করেছে। এবার প্রশ্ন আসছে, বলের প্রয়োগ বিন্দু সরণ দুভাবে হতে পারে। দেখো, যেদিকে বল প্রয়োগ করলাম সেই দিকেই বলের প্রয়োগ বিন্দু সরণ ঘটলো, এটা একটা হতে পারে। অথবা যেদিকে বল প্রয়োগ করলাম তার বিপরীত দিকে বলের প্রয়োগ বিন্দু সরণ ঘটছে, এটা একটা হতে পারে।
সেই ভেবে আমরা দুটো ভাগে ভাগ করি, একটা বলের পক্ষে কাজ, বলের পক্ষে কাজ, আর একটা বলের বিপক্ষে কাজ বা বলের বিরুদ্ধে কাজ। বলের বিরুদ্ধে কাজ। তা বলের পক্ষে কাজ কি না, কোনো বস্তুর উপর বল প্রয়োগ করলাম, তার ফলে বলের প্রয়োগ বিন্দু সরণ প্রযুক্ত বলের অভিমুখেই হলো, অর্থাৎ যেদিকে আমি বল প্রয়োগ করেছিলাম সেই দিকেই বলের প্রয়োগ বিন্দু সরণ করছে, তখন সেই কাজটাকে বলা হবে বলের পক্ষে কাজ। যেমন মনে করো একটা ফুটবল, তাকে যদি পায়ে করে কিক মারা হয়, তা যেদিকে আমি কিক মারবো বলটা সেই দিকে ছুটে যাবে, এটা হচ্ছে বলের পক্ষে কাজ। অর্থাৎ যেদিকে বল প্রয়োগ করছি বলের প্রয়োগ বিন্দু সরণ যদি সেই দিকেই ঘটে, তো সেই কাজটা হবে বলের পক্ষে কাজ। ঠিক একইভাবে বলের বিরুদ্ধে কাজটা কি না, যেদিকে বল প্রয়োগ করছি যদি বলের প্রয়োগ বিন্দু সরণ তার বিপরীত দিকে হয়, অর্থাৎ প্রযুক্ত বলের বিপরীত দিকে যদি বলের প্রয়োগ বিন্দু সরণ ঘটে, তখন সেটা বলা হবে বলের বিরুদ্ধে কাজ। যেমন মনে করো কুয়ো থেকে জল তোলা, যখন বালতিটা জলের মধ্যে ডুবে থাকছে, আমি দড়ির সাহায্যে জলটা তুলছি, বালতির উপর যে জল এবং বালতি তাকে কে টানছে, পৃথিবী নিজের কেন্দ্রের দিকে টানছে, অর্থাৎ বল কোন দিকে কাজ করছে না নিচের দিকে কাজ করছে, আর আমি জল সমেত বালতি তুলছি কোন দিকে, উপর দিকে। দেখো বল কাজ করছে নিচের দিকে আর সরণ হচ্ছে উপর দিকে, দুটো বিপরীতমুখী, সেই কারণে এটা হবে বলের বিরুদ্ধে কাজ। অর্থাৎ যেদিকে বল প্রয়োগ করলাম তার বিপরীত অভিমুখে বলের প্রয়োগ বিন্দু সরণ করছে। অর্থাৎ কাকে বলা সংজ্ঞাটা আমি বলি যে যেদিকে বল প্রযুক্ত হয় তার বিপরীত অভিমুখে যদি বলের প্রয়োগ বিন্দু সরণ ঘটে, তাহলে বলা হবে বলের বিরুদ্ধে কাজ। হয়েছে। নেক্সট যেটা খুব ইম্পর্টেন্ট, পরীক্ষাতে প্রায় পড়ে, একটু ভালো করে শুনুন দোকানটায়, যে কার্যহীন বল। কার্য এককটা হয়ে গেল, মুছি দিই এটা, কার্যহীন বল। অর্থাৎ আমি লিখছি কার্যহীন বল বলতে কি বুঝি, কার্যহীন বল অর্থাৎ বল প্রয়োগ করেছি কিন্তু কোনো কাজ হয়নি, মানে কি হলো না, বল প্রয়োগ করলাম, বলে আমি প্রথমে বলেছিলাম বল প্রয়োগ করলাম এবং বলের প্রয়োগ বিন্দু সরণ করলে কাজ হয়। এই ক্ষেত্রে আমরা যে কার্যহীন বল সেটা বলবো, বল প্রয়োগ করেছি, বলের প্রয়োগ বিন্দু সরণও ঘটেছে, তবুও সেই বল কোনো কাজ করছে না, তখন তাকে বলা হবে কার্যহীন বল। এটা কেমন হয়, এটা হচ্ছে যে আমি যেদিকে বল প্রয়োগ করছি, যেদিকে বল প্রযুক্ত হয় তার সাথে যে 90 ডিগ্রি কোণ করে সরণ ঘটে, তাহলে এই বল কোনো কাজ করে না। অর্থাৎ প্রযুক্ত বলের সাপেক্ষে সমকোণে বা 90 ডিগ্রি কোণ করে সরণ ঘটে, তাহলে কোনো কাজ করবে না, এবং এই বলটা বলা হবে কার্যহীন বল। অর্থাৎ বল প্রযুক্ত হলো, সরণও ঘটলো কিন্তু কোনো কাজ হলো না এই সমকোণে সরণ ঘটার ফলে। কেন হয় না এটা তোমাদের সিলেবাসে আপাতত হয়তো বুঝতে পারবে না, নেই, তবে একটু বলে দেওয়ার চেষ্টা করছি। অঙ্কের নিয়ম অনুযায়ী আমরা যেটা বলেছিলাম W সমান F ইন্টু S, এটা বলেছিলাম। এর সময় আরো একটা টার্ম আছে যেটা cos অফ থিটা, অর্থাৎ যেদিকে বল প্রয়োগ করছি তার সাথে মানে এইদিকে বল প্রয়োগ করলাম, তার সাথে থিটা কোণ করে যদি বস্তু কণা সরণ ঘটে, তখন কাজ হচ্ছে W সমান F S ইন্টু cos থিটা। ভয় পাবে না, এটা ক্লাস 11-এ যারা সায়েন্স নিয়ে পড়বে তারা ডিটেলস জানতে পারবে। এই cos থিটাটা কি না, একটা কোণের অনুপাত, এগুলো হয়তো ত্রিকোণমিতিতে তোমরা শিখবে। এবং এর সঙ্গে বলে দিই, এই থিটার মান যদি 90 ডিগ্রি হয় তাহলে আমি লিখতে পারি f এর মান আছে, s এর মান আছে ইনটু cos অফ থিটার পরিবর্তে আমি লিখতে পারতাম কত ডিগ্রি কোণ আছে না 90 ডিগ্রি কোণ আছে। এবং এই যে cos 90 লিখলাম, এই ত্রিকোণমিতি শিখবে এই cos 90 এর মান হচ্ছে 0, অর্থাৎ আমি লিখছি f ইনটু s ইনটু 0 মিন্স গুণফল কত হবে না 0। বোঝা গেছে? অর্থাৎ যেদিকে বল প্রয়োগ করলাম তার সাথে থিটা কোণে যে সরণ ঘটে, তখন কৃতকার্যের মান হচ্ছে W সমান F S cos থিটা। এবার আমি বললাম যে কতটা কোণ সরণ ঘটেছে না সমকোণে, অর্থাৎ 90 ডিগ্রি কোণ করে সরণ ঘটেছে, তাহলে থিটা মান কত হবে 90 ডিগ্রি বসালাম, এবং এই যে cos 90 ডিগ্রি এর মান হচ্ছে 0, তাহলে F এর মান আছে, S এর মান আছে, অর্থাৎ বলের মান আছে, সরণের মান আছে, কিন্তু এই মানটা 0 হওয়ার ফলে কার্য কত হয়ে গেল 0, অর্থাৎ এই বল কোনো কাজ করলো না।
তখন ওই বলটাকে বলা হবে কার্যহীন বল। তা কার্যহীন বলের সংজ্ঞাটা আরেকবার বলি, যে বস্তুর উপর বল প্রয়োগের ফলে বলের প্রয়োগ বিন্দু সরণ যদি প্রযুক্ত বলের অভিমুখের সাথে সমকোণে হয় বা 90 ডিগ্রি কোণ করে হয়, তখন সেই বল কোনো কাজ করে না, সেই কারণে ওই বলটাকে বলা হবে কার্যহীন বল। উদাহরণ কি হবে, মনে করো এক ব্যক্তি সুটকেস নিয়ে রাস্তা বরাবর বা মেঝে বরাবর হেঁটে যাচ্ছে, বা জলের বালতি নিয়ে মনে করো হেঁটে যাচ্ছে। সেই ক্ষেত্রে সেই ব্যক্তি কোনো কাজ করবে না। কারণ কি? কারণ সুটকেস বলো বা জলের বালতি বলো, সব ক্ষেত্রেই বল কোন দিকে কাজ করছে না নিচের দিকে কাজ করছে। অর্থাৎ বলটা কাজ করছে এই দিকে নিচের দিকে, আর সরণ হচ্ছে অভিমুখে সমান্তর, মানে ভূমি সমান্তরালে এই দিকে, 90 ডিগ্রি কোণ, ফলে কার্যহীন বল হয়ে গেল। ঠিক একইভাবে মহাকর্ষ বল, সূর্যের চারিদিকে পৃথিবী ঘুরছে, সূর্য পৃথিবীকে নিজের কেন্দ্রের দিকে আকর্ষণ করছে, পৃথিবী বৃত্তাকার পথে ঘুরছে এবং সূর্য পৃথিবীকে ব্যাসার্ধ বরাবর কেন্দ্রাভিমুখে আকর্ষণ করছে। তাহলে মধ্যবর্তী কোণ কত? পরিধি সাপেক্ষে ব্যাসার্ধের মধ্যবর্তী কোণ কত হয়? 90 ডিগ্রি হয়। অর্থাৎ আবার সেই কার্যহীন বল মানে কার্য মানটা 0 হয়ে যাবে। অর্থাৎ মহাকর্ষ বলটাও এক্ষেত্রে হবে কার্যহীন বল। ঠিক আছে, নেক্সট এবারে কার্যের একটা সিম্পল অঙ্ক তোমাদের করে দিই। বইয়ে দেখবে প্রচুর উদাহরণ কষে দেওয়া আছে, আমি একটা অঙ্ক দেখিয়ে দিই। যদি এরপর বাড়িতে অঙ্ক করতে গিয়ে অসুবিধা হয় তাহলে আমার সাথে তখন ফোনে যোগাযোগ করে নেবে। মনে করো আমি বলছি যে একটা বস্তুর ভর আছে 50 কিলোগ্রাম। 50 কিলোগ্রাম ভর, আমি একটু কমিয়ে দিই, 50 কিলোগ্রাম 5 কেজি বলি। একটা বস্তুর ভর হচ্ছে 5 কিলোগ্রাম। এই 5 কিলোগ্রাম ভরের বস্তুকে আমি 10 মিটার উপরে তুলব। বোঝা গেল? অর্থাৎ 5 কিলোগ্রাম ভরের বস্তুকে 10 মিটার উপরে তুলব, আমাকে কাজ করতে হবে। এবার প্রশ্ন হচ্ছে কতটা কাজ করব। অর্থাৎ এই 5 কিলোগ্রাম ভরের বস্তু, মনে করে এখানটায় পড়েছিল, এটা 5 কেজি ভরের বস্তু, তাকে আমি এইখানে তুলে নিয়ে এলাম। এই উচ্চতা কত না 10 মিটার। এখানে এলো 5 কেজি ভরের বস্তু এলো। তাহলে কতটা কাজ করব? আমি কি বলেছিলাম? কার্য মান W সমান বল গণিত সরণ। তা লিখবে, আমরা জানি অঙ্কটাতে লিখবে, আমরা জানি কার্য W ইকুয়ালস টু F ইনটু S। তাহলে এখানে 5 কেজি ভরের বস্তু, ভরের মান 5 কিলোগ্রাম, তার উপর কতটা অভিকর্ষ বল কাজ করবে। আগে নিউটন চ্যাপ্টার শিখেছো যে m ভরের বস্তুর উপর কতটা অভিকর্ষ বল কাজ করে না m ইনটু g পরিমাণ অভিকর্ষ বল কাজ করে। অর্থাৎ অভিকর্ষ ত্বরণ দিয়ে গুণ করতে হয়। তাহলে কি লেখো যে বল কত? 5 কিলোগ্রাম ইনটু g, এই g এর মান কত? 9.8 মিটার পার সেকেন্ড স্কয়ার হয়, ইনটু সরণ কত না 10 মিটার। তাহলে বল হচ্ছে, এইটা হচ্ছে বল 5 ইনটু 9.8 মানে m ইনটু g বল, আর সরণ কত 10 মিটার। তাহলে কত হলো? এত নিউটন ইনটু মিটার মানে এত জুল। তাহলে লিখবো কত? একটু গুণ করো। তাহলে এই 10 এর জন্য এটা উঠে যাবে, মুছে দিচ্ছি এটা, এত জুল। তা 8 5 40 এর শূন্য, তাহলে 4 9 5 45 4 49 এত জুল। ঠিক আছে, 8 5 40 এর শূন্য, তাহলে 4 9 5 45 49, 490 জুল। অর্থাৎ আমাকে এতটা পরিমাণ কাজ করতে হবে। ঠিক আছে, অর্থাৎ 5 কিলোগ্রাম বড় বস্তুকে যদি আমাকে 10 মিটার উপরে তুলতে হয় কতটা কাজ করতে হবে না 490 জুল পরিমাণ কাজ করতে হবে। বেশ, এক অঙ্কটা বোঝা গেল। এই টাইপের আরো কিছু কাজের অঙ্ক দেখবে বইয়ে কোর্স দেওয়া আছে বা উদাহরণ কোশ্চেন দেওয়া আছে, এগুলো বাড়িতে প্র্যাকটিস করবে। যদি না পারো তখন আমার পরে যোগাযোগ করবে। একটা জিনিস ভুলে গেছে, মানে খেয়াল ছিল না, যে আমি বলেছিলাম যে 1 জুল সমান 10 টু দি পাওয়ার 7 আর বাংলায় লিখি 1 জুল সমান 10 টু দি পাওয়ার 7 আর। এটা হিসেবে কার্যের পরম একক সঙ্গে এসআই পদের পরম একক সঙ্গে সিজিএস পদের পরম একক সম্পর্ক। ঠিক একই রকম কার্যের অভিকর্ষ এককের সঙ্গে পরম এককের সম্পর্ক আছে। যেমন আমি বলতে পারি যে 1 গ্রাম ভার, 1 গ্রাম ভার সমান 980 ডাইন। এটা সিজিএস পদ্ধতি অভিকর্ষ একক, সরি গ্রাম ভার বলবো না, এখানে গ্রাম সেমি।
ঠিক বলে বলে কিছু না, 1 গ্রাম সেমি, 1 গ্রাম সেমি সমান হচ্ছে 980 ডাইন। অর্থাৎ 1 গ্রাম ভরের বস্তুকে অভিকর্ষ বলের বিরুদ্ধে 1 সেন্টিমিটার উপরে তুলবো, কতটা কাজ করতে হবে না এই 1 গ্রাম সেমি কাজ বা 980 ডাইন কাজ করতে হবে। ঠিক একইভাবে এসআই মধ্যে কি লিখবো, 1 কিলোগ্রাম ইন্টু মিটার সমান কত লিখবো, 9.8 নিউটন, সরি 9.8 জুল, এটা ভুল হয়েছিল, এটা আর হবে, এটা হচ্ছে জুল। অর্থাৎ 1 গ্রাম সেমি কাজ মানে 980 আট পরিমাণ কাজ, 1 কিলোগ্রাম মিটার কাজ মানে 9.8 জুল পরিমাণ কাজ। সংখ্যাটা আমি বলে দিচ্ছি যে 1 গ্রাম ভরের বস্তুকে অভিকর্ষ বলের বিরুদ্ধে 1 সেন্টিমিটার উপরে তুলবো, যতটা কাজ করতে হবে সেটা 980 আট পরিমাণ কাজ বা 1 গ্রাম সেমি কাজ। ঠিক একইভাবে যে 1 কিলোগ্রাম ভরের বস্তুকে অভিকর্ষ বলের বিরুদ্ধে 1 মিটার উপরে তুলবো, কতটা কাজ করতে হবে না 1 কিলোগ্রাম মিটার কাজ করতে হবে অথবা 9.8 জুল কাজ করতে হবে। এটা হলো কার্যের পরম এককের সঙ্গে অভিকর্ষ এককের পারস্পরিক সম্পর্ক। ঠিক আছে, আজকে এই পর্যন্ত থাক, এর পরের দিনে ক্ষমতা এবং শক্তি ধাপে ধাপে বোঝানো হবে।